নমস্কার সবাইকে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথামেটিক্সের যে প্র্যাকটিস সেট আমরা করছিলাম তার আজকে ২৮ নম্বর সেট। এর আগে যতগুলো সেট দেওয়া আছে অর্থাৎ ২৭টা সেট অলরেডি আমাদের প্লে লিস্টে গেলে সবাই দেখতে পাবে। আশা করি সবাই এগুলোকে প্র্যাকটিস করছে এবং করে যথেষ্ট উপকৃতই হচ্ছে। কারণ যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমাদের করা হচ্ছে সেগুলো সবগুলোই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন থেকে নেওয়া। বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা। স্বাভাবিকভাবেই সেই কোশ্চেনগুলো একটা বেসিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে নেওয়া হয়েছে। সে একই রকমভাবে আমি ২৮ নম্বর সেটটাকেও সাজিয়েছি। সরাসরি আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। কি বলা আছে প্রথম অঙ্কে আমি দেখে নেব। একটি ব্যাগে ৳১.৫০ এবং ২৫ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে মূল্যের অনুপাত কত? এই অঙ্কটার কি অর্থ? সংখ্যার অনুপাত 2:3:5 এর অর্থ ৳১ যদি দুটো থাকে, ৫০ পয়সা আছে তিনটে, ২৫ পয়সা আছে পাঁচটা। তাহলে মূল্যের অনুপাত কত? ভ্যালু। অর্থাৎ ৳১ যদি দুটো থাকে, যদি আমি পুরোটাকে পয়সাতে নিয়ে যাই, কত হবে? ২০০ পয়সা। ৫০ পয়সা যদি তিনটে থাকে কত হবে? ৫ তিনে ১৫ অর্থাৎ ১৫০ পয়সা। আর ২৫ পয়সা যদি পাঁচটা থাকে তখন হবে ১২৫ পয়সা। এর ভ্যালুর অনুপাত জানতে চেয়েছে। এখন আমরা যদি এইটার মধ্যে কোনো কিছু আর চেক না করি তাহলেও আমরা এখান থেকে উত্তর বলে দিতে পারবো অপশন সি। কিভাবে বলতে পারবো? আর যেটা আমার লাস্ট আছে ১২৫ কাটাকুটি করে তো এগুলো আসতে হবে। ১২৫কে কাটাকুটি করে আর যাই হোক ৫ই আসবে। তো এইটাই ৫ দেখে আমরা বলে দিতে পারি উত্তর এইটা। ৩ কোনোভাবে আসবে না। ২, ৪ এটাও আসবে না। তো উত্তর সি হবে। আমরা এটাকে কাটাকুটি করে ছোট না করেও বলতে পারি। না হলে কি করব? এই ৫ দিয়ে কাটলাম। ৪, ০, ৩, ০, ২৫ আবার ৫ দিয়ে কাটলাম ৮, ৬, ৫ অর্থাৎ 8:6:5 কিন্তু আমি দেখালাম যে এই যে লাস্ট ক্যালকুলেশন আমি করেছি, এই ক্যালকুলেশনটার কোনো দরকার নেই। শুধুমাত্র এই লাস্টের ডিজিটটা দেখলেই আমরা বলতে পারবো এটা যেহেতু ১২৫ এটা অবশ্যই ৫ই আসবে। ১২৫ হচ্ছে ১২৫ সংখ্যাটা কিভাবে পাওয়া যায়? ৩টে ৫-এর গুণফল। অর্থাৎ একে যতই কাটাকাটি করি না কেন ৫ দিয়েই কাটা যাবে এবং যেটা আসবে তাতে আমার ৫ই থাকবে। অর্থাৎ ওই যে রেশিওর ৩টে টার্ম, ৩ নম্বর টার্মটা আমার ৫ই হবে। একটাতেই আছে তো উত্তর সি হবে। এটা যদি পুরোটা আমরা ক্যালকুলেশন নাও করি তাহলেও এটার উত্তর বের করতে পারবো। পরের অঙ্ক। একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর ১/৪ অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের ৪/১৫ অংশ অপর একজন ক্রেতার নিকট বিক্রয় করেন। অর্থাৎ ১/৪ অংশ পুরোটা ১ অংশ, তার থেকে ১/৪ বাদ দিলে কি হবে? ৪ থেকে ১ বাদ যাবে ৩/৪। ৩/৪ পড়ে থাকলো। এই ৩/৪ আবার ৪/১৫ অর্থাৎ কাটাকুটি করে দিলাম ৫ অর্থাৎ ১/৫ অংশ দ্বিতীয় জনকে দিয়েছে। তারপরেও ৩৩টা পড়ে থাকে অর্থাৎ প্রথম জনকে ১/৪ দিল, তার পরের জনকে ১/৫ দিল। টোটাল কত দেওয়া হলো? ২০ যোগ করলে ৯। তাহলে ৯-এর ২০ দেওয়া হয়ে গেছে। পড়ে থাকবে কত? ১ থেকে যদি ৯-এর ২০ আমরা বাদ দিই পড়ে থাকবে ১১/২০ অংশ। সেটা সমান কত বলা আছে? সেটা সমান আমাদের কোশ্চেনে বলা আছে ৩৩টা। তাহলে ১ অংশ কত? ৩৩ × ২০/১১ ৩ দিয়ে কাটা যাবে অর্থাৎ ৬০। কিন্তু কোশ্চেন সেটা জানতে চায়নি। কোশ্চেনে বলেছে যে দ্বিতীয় জন কতগুলি কিনেছিল? দ্বিতীয় জন ১/৫ অর্থাৎ এই যে ৬০-এর ১/৫ ৫/১২ ৬০ অর্থাৎ অপশন ডি। অঙ্কটা সোজাই ছিল। বিশেষ কোনো কঠিন অঙ্ক কিছু ছিল না, কিন্তু এই পরপর এইভাবে করে নিলেই হবে। তো দ্বিতীয় জন কতগুলি কিনেছিল? ১২টা। ওই যে অঙ্কগুলো এই সেটে দেওয়া রয়েছে ম্যাক্সিমামটাই স্ট্যান্ডার্ড অঙ্ক। একদম চোখে দেখে সবগুলো অঙ্কই যে কোনো ক্যালকুলেশন ছাড়া করা যাবে এরকমটা নয়। পরের অঙ্ক। কয়েকজন ভিখারিকে ৬ পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো ৭ পয়সা বেশি থাকে, আবার ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা জানতে চেয়েছে। এটা ভালো অঙ্ক। এটা অন্যরকম ল্যাঙ্গুয়েজে দেয়া যেত, অন্যরকম ভাবে অঙ্কটাকে দেয়া যেত। আমি ধরে নিচ্ছি যে এরকম থাকে, একই রকম থাকে যে বন্ধুদের
মধ্যে চকলেট বিলি হচ্ছে বা স্কুলের স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে, একই রকমভাবে অঙ্কটা আসে। এই সংখ্যাটা যেটা জানতে চেয়েছে সেটাকে আমি ধরে নিলাম মনে মনে এক্স। এটা যদি এক্স হয় আর কত টাকা ছিল আমি জানি না, সেটা ধরে নিলাম ওয়াই। টোটালটা ছিল এক্স জনকে যদি 6 পয়সা করে দেয় প্রথমে, তাহলে এক্স ইন্টু 6 আরো 7 পয়সা পড়ে থাকছে। এটাই আমার টোটাল টাকা। তাহলে 6x মাইনাস ওয়াই সমান -7, এটা হলো ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড কি হবে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে অর্থাৎ এক্স ইন্টু 8, 5 পয়সা কম পড়ে, অর্থাৎ যা আছে কমে গেল। অর্থাৎ এখান থেকে পাবো 8x মাইনাস ওয়াই সমান 5। এটা দ্বিতীয় নম্বর ইকুয়েশন। এটা সলিউশন করে আমাদেরকে বের করতে হবে এক্স এর ভ্যালুটা, আমাদের ওয়াই দরকার নেই। তাহলে কি করলাম, 6x মাইনাস ওয়াই সমান -7 আর 8x মাইনাস ওয়াই সমান 5। এটাকে মাইনাস প্লাস মাইনাস, এই অংশটা কেটে গেল, তাহলে -2x ইকুয়ালস টু -12 ইমপ্লাই করছে x ইকুয়ালস টু -2 দিয়ে কেটে দিলে 6। আমার এটাই তো দরকার ছিল, x এর ভ্যালু 6 পেয়ে গেলাম। এটা না করে আমরা কি করতে পারতাম, ডাইরেক্ট উত্তর ধরেও ট্রাই করতে পারতাম। তারপরেও আমাদের একই রকম ভাবে উত্তর আসবে, যে প্রথমে যে সংখ্যাটা ধরে নিলাম যে কজন করে আছে 6 জন, সেখান থেকে পেয়ে যাব। দ্বিতীয় কন্ডিশনে বসাবো, উত্তর মিলছে নাকি দেখে নেবো, সেটা হবে ফাইনাল অ্যান্সার। ওইভাবে করতে পারি, আদারওয়াইজ একদম বেসিক মেথড যেটা, এইটা এইভাবে আমরা করতে পারি। পরের অঙ্ক, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা ও 6 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিলেন। অর্থাৎ এ যাচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, আর একজন যাচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, দুজন ব্যক্তি। একটি ট্রেন পিছন থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? তাহলে দুটো জিনিস দেখার আছে, একটা ট্রেনের দৈর্ঘ্য কত, আমি ধরে নিচ্ছি এক্স মিটার, আর যেটা বের করতে হবে স্পিড, এটা আমি এইভাবে বের করছি। কিরকম, না ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় আর স্পিড আমি মনে মনে অন্যরকম ক্যালকুলেশন করছি। কিরকম, না এই একটা ব্যক্তি, এই হচ্ছে সেকেন্ড ব্যক্তি, আমরা কোন জিনিসটা এই ক্ষেত্রে সেম, আর ট্রেনের স্পিডটা সেম আর ট্রেনের দৈর্ঘ্য এক্স আমি ধরে নিলাম। দুই ক্ষেত্রেই ট্রেনটা একজন ব্যক্তিকে ক্রস করার অর্থ সে নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে, অর্থাৎ এক্স মিটার ক্রস করছে। এর স্পিডটা বলা আছে, কারণ একই দিকে ট্রেনটাও যাচ্ছে, এর পিছন দিক থেকে ট্রেনটা আসার অর্থ একই দিকে। তা ট্রেনের স্পিড যদি আমি ধরে নিই এস, আমি মিটার পার সেকেন্ড ধরছি আমার ক্যালকুলেশনের জন্য, তাহলে এই ক্ষেত্রে ট্রেনের রিলেটিভ স্পিড কি হবে, s-3, একই দিকে যাচ্ছে যেহেতু। এটা হচ্ছে স্পিড। টাইম কত লেগেছে, 9 সেকেন্ড ইন্টু 9, এটা সমান কি হবে, না আমরা জানি কি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এটা কোন ডিস্টেন্স, একটা লোককে ক্রস করার অর্থ ট্রেন নিজের দৈর্ঘ্য ক্রস করছে, অর্থাৎ এই ডিস্টেন্স, সেটা এক্স। এই স্পিডে 9 সেকেন্ডে ক্রস করছে। সিমিলারলি এই ক্ষেত্রে কি হবে, না s-6 ইন্টু 10, এটা ইকুয়ালস টু এক্স হবে। কোন জিনিসটা আমাদের দরকার, এই এক্স আমার দরকার নেই, কাজে লাগবে আমাদের বেগ অর্থাৎ স্পিড। আমি এই দুটোকে সমান করে দিলাম, কারণ কি দুটোর ভ্যালুই বলা আছে এক্স, এই দুটোকে আমি কম্পেয়ার করছি। কিরকম, s-3 ইন্টু 9 ইকুয়ালস টু s-6 ইন্টু 10, কি আসবে, 9s-27 ইকুয়ালস টু 10s-60। এবার কি করব, না 10s-9s, এই এস গুলোকে একদিকে নিয়ে এলাম, আর 60-27, তাহলে এস কি পেলাম, বিয়োগ করে দিলে এলো 33। যদিও আমরা, না এক্ষেত্রে একটা জিনিস ভুল হয়েছে, এদের স্পিড গুলো ছিল কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে আমরা মিটার না ধরে কিলোমিটার পার আওয়ারই ধরে নিলাম। আর এই যে স্পিডটা আছে এটা কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি সেকেন্ডে আছে, ঘন্টার জন্য আমি 3600 দিয়ে ভাগ করে দিলাম। এই ক্ষেত্রেও একটা 3600 আসবে,
এই ক্ষেত্রে 3600 আসবে, যেটা দুই সাইড থেকে কেটে যাবে। আমি এসটা সরাসরি 33 পেয়ে যাব। অর্থাৎ এখানে একটা ধরা ভুল হয়েছিল, স্পিডটা আমি এস কিলোমিটার পার ঘন্টা ধরে নিলেই সুবিধা হবে, মিটার পার সেকেন্ডের বদলে কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এই টাইমগুলো যেহেতু সেকেন্ডে দেওয়া রয়েছে, সেটাকে আমি 9/3600 করে ঘন্টায় কনভার্ট করে নিলাম। তাহলে কি এলো, এই দুটো লেংথ অর্থাৎ ট্রেনের লেংথগুলোকে আমি ইকুয়াল করে নিলাম। এই ক্ষেত্রে একটা জিনিস বলার আছে, এটা আমি এক্স মিটার ধরেছি, মিটারটাকে আমি কিলোমিটারও ধরে নিই, সেটা আমার সব থেকে সুবিধা হবে। এটাও কিলোমিটারে আসবে, এটাও কিলোমিটারে আসবে। অর্থাৎ যেটা আমার ভুল হচ্ছে, সেটা আমি যাই করি না কেন, হয় মিটার পার সেকেন্ডে ধরতে হবে অথবা কিলোমিটার পার আওয়ারে করতে হবে। মিটার পার সেকেন্ডে করলে সব ইউনিটগুলো মিটারে, কিলোমিটার পার আওয়ারে করলে সব ইউনিটগুলো কিলোমিটারে। এতে আমার করতে সুবিধা হবে এবং আওয়ারে কনভার্ট করে নিতে হবে। আমি শুরুতে যদিও ভুল করেছিলাম, কিন্তু যেহেতু এই 3600 দুটো জায়গা থেকেই কেটে যাচ্ছে এবং এই এক্স এর ভ্যালু আমি যদিও মিটার ধরেছিলাম, কিন্তু এক্স যেহেতু ডাইরেক্ট কোথাও কাজে লাগছে না, এটা কিলোমিটার ধরাটাই উচিত, তবে এটা ঠিক হবে। যেহেতু এই দুটো ইকুয়াল করছি, এটা আমি ভুল ধরা সত্ত্বেও 3600 গুলো কেটে গিয়ে উত্তর আমার 33, অর্থাৎ অপশন এ চলে এসছে। উত্তরটা বেরিয়ে গেছে, কারণ এক্স এর সরাসরি কোনো কাজ নেই এবং 3600 দিয়ে ভাগটা যেটা করতে হয়, সেটা যেহেতু বোথ সাইডে আছে, সেটা একে অপরকে ক্যান্সেল আউট করেছে, উত্তরটা ঠিক বেরিয়েছে। তাহলে এক্ষেত্রে ট্রেনের বেগ কত হবে, 33 কিলোমিটার। কি জিনিসটা মনে রাখতে হবে, যে দৈর্ঘ্য ধরি স্পিড ধরি যে কোনো একটা এককে, হয় মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার, যে কোনো একটাতে করবো। পরের অঙ্ক, একজন লোকের বেতন 20% হ্রাস করা হয়, কতটা বৃদ্ধি করলে, কত শতাংশ বৃদ্ধি করলে আগের সমান বেতন পাবে। এটা কি করতে হয় না, 20% ইকুয়ালস টু কি 1/5। এইভাবে করলে অঙ্কটা বেটার হয়। এটা অঙ্কটা করার 4টে নিয়ম আছে, সব থেকে সোজা এবং বোঝা যেটা সুবিধা সেটাই বলছি। 20% হ্রাস করা অর্থ 1/5 অংশ হ্রাস করা, এটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করেছি। 1/5 অংশ হ্রাস করার অর্থ যেটা 5 ছিল, সেখানে আমি 1 কমাবো, হয়ে যাবে 4। এখন সেটাকে যদি আমাকে আগের অবস্থায় ফিরতে হয়, অর্থাৎ 4কে করতে হবে 5, অর্থাৎ 4-এ কত বাড়তে হবে, 1। এই একটা কার উপর বাড়বে, 4-এর উপরে, অর্থাৎ 1/4, দ্যাট ইজ 25%। অর্থাৎ ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, যেটা 100 দিয়ে গুণ করতে হয়, 25%। অর্থাৎ কত বাড়াতে হবে, 25%। কখনোই এটা যে 20% হ্রাস করা হয়েছে, 20% বাড়ানো হলো, সেটা উত্তর হবে, কোনো দিন এটা হবে না। সবসময় কোনো একটা জিনিসকে যেটা কমানো হয়েছে বা বাড়ানো হলে আবার কি কতটা কমাতে হবে, একই রকম ভাবে হতে পারে। যেমন এক্ষেত্রে বেতন হ্রাস করে বৃদ্ধির কথা বলা হয়েছে, আবার বৃদ্ধি করে হ্রাসের ক্ষেত্রেও বলতে পারে। সেই ক্ষেত্রে একই রকম করব, কি করব না, প্রথমে ফ্র্যাকশন যেটা দেওয়া রয়েছে, সরি পার্সেন্টেজ যেটা দেওয়া রয়েছে, সেটাকে আগে আমি ফ্র্যাকশনে কনভার্ট করব। ফ্র্যাকশনে কনভার্ট করার পর দেখে নেবো যে কমিয়েছে নাকি বাড়িয়েছে। না, কমেছে, তাহলে যেটা 5 ছিল সেখানে 1 কমেছে, 1 কমে কত হয়েছে না 4, 1 কমে 4 হয়েছে, 5 থেকে কমে 4 হয়েছে। তাহলে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার অর্থ, এই যে 4 আছে তাকে 5 করতে হবে, অর্থাৎ 1 বাড়াতে হবে। এই বৃদ্ধিটা কার উপর হবে, এই বৃদ্ধিটা কিন্তু 5-এর উপর নয়, 4-এর উপরে বাড়বে। কারণ 5 যেটা ছিল সেটা কমে গিয়ে এখন 4 হয়ে গেছে। এবার বলা হচ্ছে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ 4কে বাড়িয়ে 5 করতে হবে, অর্থাৎ এখানে 1 বাড়াতে হবে। এই বৃদ্ধিটা কার উপর, 4-এর উপরে হবে। অর্থাৎ 4-এর মধ্যে 1 বৃদ্ধি, অর্থাৎ 1-এ 4, সেটা অর্থাৎ 25%। আশা করি সবারই বোঝা গেছে। পরের অঙ্ক, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবহর রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন সৈন্য ছিল। এটা স্কয়ার সৈন্য রেখে স্কোয়ার ফরমেশন করা হয়েছে, অর্থাৎ এদিকেও স্কোয়ার, এদিকেও স্কোয়ার কাউন্টিং এ, কিন্তু এতে বেশি হয়ে যাচ্ছে। কতজন বেশি, 31 জন। অর্থাৎ বাকি যারা আছে, অর্থাৎ 63,504, তাদের সংখ্যা যেটা, তাদেরকে বর্গাকারে সাজানো গেছে, অর্থাৎ এর একটা বর্গমূল হবে। এর বর্গমূল কি হবে, সেটাই আমাদের কাজ। তো বোঝাই যাচ্ছে এইটা এবং এইটা তো উত্তর হবে না, কারণ ইউনিট ডিজিট 4 আছে। 8 8 64, 2 2 4, এই দুটোর একটা হতে পারে।
তো একটা জিনিস, যদি সংখ্যাটা এইরকম থাকতো, এর স্কোয়ার কি হতো, 25 625, আর দুটো শূন্য আসতো। তো 2500 যদি থাকতো 250, তাহলে উত্তরটা 62,500 হতো। তাহলে এই উত্তরটা হবে না, কারণ এটা 250-এর থেকে কম, তাহলে উত্তর 252 হবে। এখানে কিন্তু আমি বর্গমূল এখনো করিনি, বর্গমূল না করেই আমি উত্তরটা করলাম। কিভাবে? না, অপশন দেখে। কিভাবে দেখলাম? না, 250-এর স্কোয়ার, কারণ কি এই 250 কেন হঠাৎ করে পেলাম, না আমি 25-এর স্কোয়ারটা আমি করতে পারবো। 25-এর স্কোয়ারের অর্থ 625। তাহলে 25-এর গায়ে যদি একটা শূন্যও থাকে, তাহলে কি হবে, এর গায়ে দুটো শূন্য, 62,500 হতো। কিন্তু আমার কার বর্গমূল করতে হবে? 63,504, এর থেকে বড়। 62,504-এর থেকে 63,504, 62,500 থেকে বড়। অর্থাৎ যে এর যে বর্গমূল, সেটা 250-এর থেকে বড় হবে এর বর্গমূল। 250-এর থেকে বড় হলে এই দুটোর মধ্যে কোনটা হবে? 252। আর যদি এখানে কিন্তু আমি বর্গমূল করিনি, এটা শুধু দেখে উত্তর বলে দিলাম। এইগুলো হচ্ছে কনসেপ্ট। এই ক্ষেত্রে কনসেপ্ট ব্যবহার করে অঙ্ক করা যায়। অনেকগুলো অঙ্ক দিয়ে দেখালাম যে আমাকে ফাইনাল ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, এটা নয় যে আমার 20টা অঙ্ক থাকলে 20টা অঙ্ক দিয়ে এই ধরনের ফর্মুলা বা কনসেপ্ট কাজে লাগিয়ে কোনো ক্যালকুলেশন না করে উত্তর করা যাবে, সেটা কখনোই হতে পারে না, সেটা বলা যায় না। কিন্তু অনেকগুলো অঙ্কে কোনো ক্যালকুলেশন না করে উত্তর করা যায়। এবার কি, আমি এটা দেখাচ্ছি যে যদি বর্গমূল করতাম তাহলে কি হতো। 2 হলে এখানে হতো 4, 235, 2 এর ডবল এখানে আসছে 4। এখানে কি বসবে? 6 বসবে না, 6 4 24, আমার বেশি হয়ে যাবে 5। এখানেও 5 বসালাম, 5 5 25-এর 5, 2 থাকে, 5 4 20 আর 2 22। তাহলে 1 0 0 4, 25-এর ডবল এখানে হবে 50, 2 2, 2 2 4, 50 2 100। অর্থাৎ বর্গমূল কত এলো? 252, যেটা আমি আগেই বলেছিলাম বর্গমূল না করে। কিভাবে? চোখে দেখে, বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে। এই জন্য অনেক অঙ্কেতে শর্টকাট নয়, বেসিক হচ্ছে আসল। কি না, বেসিক, এই বেসিক এই বেসিক কনসেপ্টই আমাদেরকে অন্যান্য অনেক অঙ্কে বাঁচাবে এবং সময় বাঁচাবে। শর্টকাট সবসময় চলবে না, শর্টকাট সব অঙ্কই চলবে না, কারণ সব অঙ্ক শর্টকাটে দেওয়া থাকবে না। আর দ্বিতীয় কথা, প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে শর্টকাট মনে রাখাই ইট ইজ ইম্পসিবল। আমাদের যদি অনেক অঙ্ক করতে হয়, কারণ কেউ একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এরকম সংখ্যা কম, বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন রকমের অঙ্ক। শুধু অঙ্ক নয়, সেখানে অঙ্ক আছে, রিজনিং আছে, ম্যাথ আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এত রকম টপিক, আরো কম্পিউটার আছে। এত রকম টপিকের মধ্যে এটা মনে রাখা প্রায় অসম্ভব। তো সেই জন্য সেই জায়গায় বেসিক কনসেপ্ট আমাদের যথেষ্ট কাজে লাগে। এই পরের অঙ্কে চলে যাচ্ছি। পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বয়স কত? ফাদার সন প্লাস সন, আমি দুজনের যেহেতু রয়েছে এরকম লিখে দিলাম। বর্তমানে, এগুলো আমাদের পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই, আমি আমার কাজে বোঝানোর জন্য লিখছি। কিরকম? না, এদের যদি এক্স হয় 3 গুণ, অর্থাৎ বর্তমানে 3x। 20 বছর পর কি হবে? যেটা এক্স ছিল 20 প্লাস 20, কারণ দুজনেরই 20 করে বাড়বে, এরও হওয়া উচিত কি 3x প্লাস 20, 20 বছর পর। কিন্তু সেটা আমার বলা আছে এটা ইকুয়াল হয়ে যাবে, কারণ কি বলছে? যোগফলের সমান হবে। এর অর্থ এখান থেকে আমরা বেরিয়ে যাবো এক্স এর ভ্যালু, 3x আর এক্স বিয়োগ করলে আসে 2x, এই 20 এই 20 কেটে যাবে, একটা 20 পড়ে থাকবে। এর অর্থ এক্স এর ভ্যালু 10। কি জানতে চেয়েছে? পিতার বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? 3x, এক্স এর ভ্যালু যদি 10 বসায়, 3x মানে 30, তাহলে উত্তর হয়ে যাবে 30। ভালো অঙ্ক। পরের প্রশ্ন, যদি 8 জনের একটি কমিটিতে, কত জনের কমিটি? 8 জন, 35 বছর আর 35 বছর আর 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। কত বছর বাড়ে? 2 বছর।
ওই দুজন মহিলার গড় বয়স কত? আচ্ছা, এখন কি কি চলে গেছে, কারা চলে গেছে? 35 আর 45, অর্থাৎ এদের মোট বয়স কত ছিল? 80 বছর। যদি যে দুজন এসেছে, এই দুজনের বদলে যে দুজন এসেছে তাদেরও মোট বয়স যদি 80 হতো তাহলে কোনো চেঞ্জ হতো না, কিন্তু তাদের বয়স বেশি বলেই সবার বয়স বেড়েছে। কত করে বেড়েছে? 2 বছর করে বেড়ে গেছে। সবার বয়স 2 বছর করে বেড়ে যাওয়া মানে টোটাল 16 বছর বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যা ছিল টোটাল, তার সাথে আবার 16 ওরা এনেছে, তবেই না 8 জনের 2 করে বেড়েছে। তাহলে আগে ওদের ছিল 80, 16 এক্সট্রা নিয়ে এসছে, টোটাল 96। তাহলে এভারেজ কত? 48। দ্যাট ইজ অপশন এ। কিভাবে ভাবলাম? দুজন আসার ফলে কি পরিবর্তন হয়েছে? এই যে দুজন এসছে, দুজন যদি আগের দুজনের সমান বয়স হতো তাহলে কোনো চেঞ্জ হতো না, কিন্তু তা হয়নি। কি হয়েছে না, 8 জনের 2 বছর করে বেড়েছে, অর্থাৎ টোটাল 16 বছর বেড়ে গেছে। 16 বছর বেড়ে যাওয়ার অর্থ আগে যা ছিল তা তো আছেই, প্লাস 16 বছর ওরা এক্সট্রা নিয়ে এসছে। তাহলে ওদের মোট বয়স কত? না, আগের দুজনের মোট বয়স যদি 80 থাকে, ওদের হচ্ছে +16, দ্যাট ইজ 96। দুজনের মোট বয়স যদি 96, এভারেজ কত? বাই 2, দ্যাট ইজ 48। সোজা অঙ্ক, ভালো অঙ্ক। পরের অঙ্ক, মান নির্ণয় করো। এটা কিছু নেই, মানে স্কোয়ার রুট আছে, যা উত্তর হবে তার কিউব রুট। আচ্ছা, 64 আছে মানে উত্তরে একটা 8 আসবে। এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ এটা আসবে এইরকম তিনটে। এটা আমি প্রথমেই এর স্কোয়ার রুটটা করে নিলাম। এবার এর কিউব রুট কি আসবে? যেহেতু কিউব রুট পয়েন্ট টু, তিনটে আছে, একটা আসবে, অর্থাৎ অপশন হয়ে যাবে সি। পরে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। সিপি অফ 12, এসপি অফ 10, শতকরা লাভ কত? আমি ধরে নিচ্ছি যে এদের সিপি আর এসপি এ হচ্ছে 120 টাকা। কেন ধরলাম 120? 60ও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি এই দুটোকে জাস্ট গুণ করে দিয়েছি, অর্থাৎ 12টার সিপি ধরে নিলাম 120, আর 10টার এসপিও হচ্ছে 120। অর্থাৎ এদের পার পিস এক একটা পেন্সিলের ক্রয় মূল্য কত? না 120/12 মানে 10 টাকা। 10 টাকা পার পিস। আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে কত? 120/10, অর্থাৎ 12 টাকা। অর্থাৎ যে জিনিসটা আমি 10 টাকায় কিনছি 12 টাকায় বিক্রি করছি, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, দ্যাট ইজ 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি। লাভ কত? 20%। কিভাবে করলাম? 12টার ক্রয় মূল্য 10টার বিক্রয় মূল্যের সমান। আমি 12টার ক্রয় মূল্য ধরে নিয়েছি 120 টাকা, আর সেটাই হচ্ছে 10টার বিক্রয় মূল্য। 12টা কিনতে যদি 120 টাকা লাগে, তাহলে এক একটা কত? 10 টাকা। সিমিলারলি এক একটা বিক্রি করেছে কত? 12 টাকায়। 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি। একটা করে শূন্য বসিয়ে দিলাম পার্সেন্টেজের সুবিধার জন্য, অর্থাৎ 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি। দ্যাট ইজ লাভ হচ্ছে 100 টাকাতে যত টাকা লাভ, সেটাই আমার লাভের পার্সেন্টেজ, দ্যাট ইজ 20%। হয়ে গেল, খুব সোজা করে। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্ক। আশা করি বাকি সেটগুলোর মতন এই সেটের অঙ্কগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ভালো অঙ্ক, প্রত্যেকের কাজে লাগবে। সবাইকে বলবো যে ডেইলি অন্তত 10টা করে অঙ্ক করতে, তবেই অঙ্কগুলো প্র্যাকটিসে থাকবে এবং পরীক্ষার খাতায় ঠিকঠাক করা যাবে। থ্যাংক ইউ সবাইকে।